হ্যালো এভরিওয়ান, ডিএসএফআর ব্যাকএন্ড ডেভেলপার সিরিজে আপনাদেরকে স্বাগতম। আপনাদের কি কখনো এমন এক্সপিরিয়েন্স হয়েছে যে একটা এপিআই আপনি তৈরি করেছেন যেটা লোকালি হয়তো বা 10টা বা 15টা ডাটা দিয়ে আপনি চেক করছেন যে আপনার এপিআই খুব ফাস্ট রেসপন্স করছে, খুব ভালো কাজ করছে, বাট যখনই আপনি এপিআইটা প্রোডাকশনে ডিপ্লয় করে ফেলছেন এবং আপনার ওয়েবসাইটে ট্রাফিক বাড়ার সঙ্গে সঙ্গে এপিআই অনেক স্লো হয়ে গেছে, এতটাই স্লো যে একটা ইন পয়েন্ট হয়তো বা ইন পয়েন্টের রেসপন্স আসতে 1 থেকে 2 মিনিটও সময় লাগছে এবং আপনি হয়তো বা ভাবছেন নিশ্চয়ই আমার ডাটাবেস স্লো বা আমার যে হোস্টিংয়ে আমার ওয়েবসাইটটা হোস্ট করা রয়েছে সেটাতে কোনো প্রবলেম আছে বা আমার সার্ভারের ইস্যু। বাট ট্রাস্ট মি, এ ধরনের কেসে মোস্ট অফ দ্য টাইম প্রবলেমটা সার্ভারে থাকে না, প্রবলেমটা থাকে আপনার ব্যাড কোডের কারণে। তো কেন এই ব্যাড কোডটা তৈরি হয় সেইটার বোঝার জন্য আমাদের ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমের নলেজ থাকা খুবই জরুরি এবং এই পুরো সিরিজ জুড়ে আমি আপনাকে শেখাবো কিভাবে সঠিক ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম ইউজ করার মাধ্যমে আমাদের রিয়েল লাইফের ব্যাক এন্ড প্রবলেমগুলো সলভ করা যায়। কিন্তু এখানে আমরা ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম শেখার জন্য চিরাচরিত নিয়মের মতো করে করব না। চিরাচরিত নিয়মে যেমন আপনি হয়তো বা ডাটা স্ট্রাকচার বা অ্যালগোরিদম শিখেছেন কিভাবে একটা লিঙ্ক লিস্টকে রিভার্স করা যায় সেটা করার মাধ্যমে, বা কীভাবে একটা বাইনারিটিকে ইনভার্ট করার মাধ্যমে, কিন্তু আমরা ডাটা স্ট্রাকচার শিখব সত্যিকারের ব্যাক এন্ড প্রবলেমসকে সলভ করার মাধ্যমে। আমরা এই পুরো সিরিজ জুড়ে আমরা অনেক কমপ্লেক্স সিস্টেম বানাবো, যেমন আমরা রেট লিমিটার তৈরি করব, আমরা নিজস্ব একটা মিনি রেডিশ তৈরি করব, আমরা এলআরইউ ক্যাশের মতো কমপ্লেক্স সিস্টেম তৈরি করব এবং আমরা দেখব কিভাবে এফিশিয়েন্ট একটা ডাটা স্ট্রাকচার বা অ্যালগোরিদম চুজ করার মাধ্যমে একটা রিলায়েবল এবং স্কেলেবল সফটওয়্যার সিস্টেম বা সফটওয়্যার অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। তো পুরো আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা রিয়েল লাইফ সিনারি দেখাতে চাই যে মনে করুন আপনার কাছে এমন একটা অ্যাপ্লিকেশন আছে যেই অ্যাপ্লিকেশনে 50,000 জন ইউজার আছে, সেই অ্যাপ্লিকেশনের ব্যবহারকারী, এবং এই অ্যাপ্লিকেশনটা প্রতি সেকেন্ডে 10,000 রিকোয়েস্ট সে আসে, অর্থাৎ 10,000 ইউজার প্রতি সেকেন্ডে আপনার সিস্টেমটাকে ইউজ করছে। এরকম একটা কেসে আপনার এমন একটা সিস্টেম বা এমন একটা প্রোগ্রাম লিখতে হবে যেই প্রোগ্রামে আপনি ভ্যালিডেট করবেন যে এই যে 10,000 রিকোয়েস্ট আসছে তার মধ্যে কতজন রিয়াল ইউজারের কাছ থেকে আসছে, অর্থাৎ আপনার ডাটাবেজে যে 50,000 জন ইউজার আছে তাদের মধ্যে কতজন সত্যিকার ইউজার আছে যারা এই রিকোয়েস্টটা করছে এবং কতজন আছে যেগুলো হয়তো বা আনঅথরাইজ কোনো রিকোয়েস্ট। তো সেটা চেক করার জন্য আমরা নর্মালি, যেহেতু আমাদের ইউজার দরকার, তো নর্মালি ইউজার জেনারেট করার জন্য আমরা শুরুতে একটা ফাংশন লিখে ফেলি, যে ফাংশনের নাম আমরা দিলাম জেনারেট ইউজার। যেহেতু আমাদের এখানে অ্যাকচুয়াল কোনো ব্যাকএন্ড এই মুহূর্তে নাই, আমরা হয়তো বা সামনে যখন কমপ্লেক্স কোনো সিস্টেম তৈরি করব তখন শুধুমাত্র আমরা ব্যাকএন্ড শিখবো, ব্যাপারটা এরকম না। আমরা ব্যাকএন্ডের সাথে নেটওয়ার্কিংয়ের নলেজ, আমরা অপারেটিং সিস্টেমের নলেজ যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা সেগুলো শিখে ফেলবো এবং একই সাথে আমাদের মেইন প্রায়োরিটি থাকবে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম শেখা। তো আমরা আপাতত সিমুলেট করতে চাই যে আমাদের একটা 50,000 ইউজার জেনারেট করার মতো একটা কিছু দরকার। তো আমরা এখানে এন নিলাম যাতে আমাদের কাছে ফ্লেক্সিবিলিটি থাকে যে আমরা কী পরিমাণ ইউজার জেনারেট করতে চাই তার, এবং আমরা এখান থেকে রিটার্ন করে দেব একটা ডিকশনারিকে, যেই ডিকশনারির প্রত্যেকটা এলিমেন্ট হবে এক একজন ইউজার। আমি এখানে লিখলাম যে আমাদের শুধুমাত্র জাস্ট আমরা ইউজারের আইডি ফিল্ডটাই রাখবো। তো আমরা এখানে আইডি নিলাম এবং এই আইডিটাকে জেনারেট করার জন্য আমরা পাইথনের একটা মডিউল ইউজ করব যেটার নাম হচ্ছে র্যান্ডম। তো আমি এখানে লিখলাম ইম্পোর্ট র্যান্ডম। ইম্পোর্ট র্যান্ডম লেখার পরে এই র্যান্ডম দিয়ে আমরা এই ইউজারের যে আইডিটা আছে সেই আইডিটাকে জেনারেট করব। তো র্যান্ডম সাধারণত কী করে, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সে র্যান্ডম কিছু নাম্বার জেনারেট করে, যেমন আমরা রেঞ্জ দিয়ে দিলাম 1 থেকে n এর মধ্যে, 1 থেকে n এর মধ্যে সে আমাকে র্যান্ডম কিছু আইডি জেনারেট করে দিবে এবং কতগুলো আইডি জেনারেট করে দিবে তার জন্য আমরা এখানে একটা জেনারেটর লিখে ফেললাম যে ফর ইন রেঞ্জ n, অর্থাৎ আমাকে যদি বলা হয় যে 50,000 ইউজার দাও তাহলে আমাদের এই জেনারেট ইউজার আমাকে 50,000 ইউজার দিয়ে দিবে। তো সেটার জন্য আমি এখানে আপনাদেরকে দেখাই দিই যে ইউজার আসলে আসছে কিনা। তো আমি এখানে লিখলাম যে ইউজার্স ইকুয়াল টু আমাদের যে জেনারেট ইউজার আছে, জেনারেট ইউজারের মধ্যে আমি যদি এখানে লিখি 50,000, আমাদের লেখা পড়ার সুবিধার জন্য আমরা এখানে আন্ডারস্কোর দিতে পারি। আপনারা জানেন যে পাইথন এটা সাপোর্ট করে এবং আমি এই সম্পূর্ণ সিরিজটা রেকর্ড করাকালীন আমি এটা ধরে নিচ্ছি যে আপনি পাইথনের অন্তত বেসিক জানেন। আপনি হয়তো বা ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম জানেন না, কিন্তু আপনি এইটা জানেন যে পাইথনের সিনট্যাক্স কীভাবে লিখে, পাইথনের সিনট্যাক্স কোনটা কী কাজ করে সেটা আপনি জানেন। এটা ধরেই কিন্তু আমি এই পুরো সিরিজটা জুড়ে আগাবো। এখন আমরা দেখি যে আমাদের যে ইউজারটা সঠিকভাবে জেনারেট হয়েছে কিনা। আমরা যদি এখানে লিখি যে ইউজার্স এবং আমরা আমাদের কোডটাকে রান করি
তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের 50,000 ইউজার কিন্তু তৈরি হয়ে গেছে। এটা হয়তো খুব সুন্দরভাবে দেখাচ্ছে না, সুন্দরভাবে দেখানোর জন্য আমরা একটা মডিউল ইউজ করতে পারি যেটার নাম হচ্ছে pprint। তো আমরা যদি লিখি যে pprint তারপরে আমরা যদি কোডটাকে রান করি তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে প্রত্যেকজন ইউজারের একটা করে আইডি আছে, যেটা র্যান্ডমভাবে জাস্ট জেনারেট হওয়া আইডি আছে, এবং এখানে টোটাল 50,000 কিন্তু ইউজার তৈরি করে ফেলছি আমরা। তো এই একই পদ্ধতিতে আমরা চাইলে, যেহেতু আমাদের 10,000 রিকোয়েস্ট দরকার, আমরা 10,000 রিকোয়েস্টও তৈরি করে ফেলতে পারি। তো আমি এখানে লিখলাম যে জেনারেট ইউজার, এবং এখানে আমাদের জেনারেট ইউজারের বদলে আমরা এখানে লিখব জেনারেট রিকোয়েস্ট। তো আমরা এখানে জেনারেট রিকোয়েস্ট লিখলাম, এবং প্রত্যেকটা রিকোয়েস্টে ইউজারের একটা আইডি থাকবে। তো আমরা এখানে ইউজারের আইডি নিব, এবং আমাদের যে রেঞ্জটা দেওয়া হবে সেই রেঞ্জের মধ্যে আমরা যেই ইউজারের আইডিটা আছে সেই আইডিটাকে তৈরি করে ফেলবো। তো কীভাবে তাহলে আমি আলাদাভাবে রিকোয়েস্টটাকে দেখালাম না, যেহেতু আমাদের এখানে একই লজিকই লেখা আছে। এখন আমরা আমাদের মেইন প্রবলেমে আসি, যে আমাদের কাজটা কী ছিল। আমাদের কাজটা হচ্ছে যে আমাদের এই যে 10,000 রিকোয়েস্ট আসবে, সেই 10,000 রিকোয়েস্টের মধ্যে 50,000 যে ইউজার আমাদের ডাটাবেজে আছে তাদের মধ্যে ভ্যালিড কোন রিকোয়েস্টগুলো ভ্যালিড সেগুলোকে বের করে আমাদেরকে বের করে সেগুলো রিটার্ন করে দেওয়া। তো সেটার জন্য আমরা একটা ফাংশন লিখলাম যে প্রসেস রিকোয়েস্ট নামে আমরা একটা ফাংশন লিখে ফেললাম যে প্রসেস রিকোয়েস্ট স্লো, কারণ আমরা প্রথমে স্লো বা নাইভ অ্যাপ্রোচে আগাবো। এবং এখানে আমাদের দুইটা জিনিস নেব, একটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট কোনগুলো আসছে সেটা আমাদের জানা দরকার, এবং আমাদের কতগুলো ইউজার আছে সঠিক ইউজার সেগুলো জানা দরকার, এবং আমাদের ভ্যালিড যে রিকোয়েস্টগুলো আছে সেগুলো রাখার জন্য আমাদের একটা লিস্ট দরকার। তো আমরা এটাকে লিখে ফেললাম। এখন আপনি যদি চিন্তা করেন যে আপনি কীভাবে আসলে চেক করবেন যে কতগুলো রিকোয়েস্ট, কোন রিকোয়েস্ট আসলে ভ্যালিড, কারণ আমার কাছে 10,000 রিকোয়েস্ট আছে। তো প্রথম কাজকে আমি রিকোয়েস্টের উপরে একটা লুপ চালাবো, যেহেতু প্রত্যেকটা রিকোয়েস্টকে আমাকে ভ্যালিডেট করতে হবে। তো আমি লিখলাম যে ফর রিকোয়েস্ট ইন রিকোয়েস্ট, আমার যতগুলো এখানে রিকোয়েস্ট থাকবে আমি এটা এস দিয়ে দিই, যেহেতু আমাদের মাল্টিপল রিকোয়েস্ট থাকবে। যতগুলো রিকোয়েস্ট থাকবে ততগুলা রিকোয়েস্টের মধ্যে আমরা চেক করব যদি আমাদের রিকোয়েস্টটা যেটা আছে সেটা আমাদের ইউজার ডাটাবেজের মধ্যে আছে কিনা। এখন ইউজার ডাটাবেজে তো আমার ডাটার সংখ্যা 50,000, তাহলে সেটা কীভাবে চেক করতে পারি, আমাকে আর একটা লুপ চালাইতে হবে। তো আমি এখানে লিখলাম ফর ইউজার ইন ইউজার্স, আমাদের ফর ইউজার ইন ইউজার্স হচ্ছে আমাদের যতগুলো ইউজার থাকবে তারা। এখন আমরা এখানে চেক করবো যে রিকোয়েস্ট অফ যে ইউজারের আইডিটা আমাদের রিকোয়েস্টের মধ্যে আছে সেটা যদি ইকুয়াল টু আমাদের ইউজারের আইডির সঙ্গে ম্যাচ করে যায়, তাহলে আমরা বুঝবো যে রিকোয়েস্টটা আসছে, যে ইউজারের আইডি থেকে রিকোয়েস্টটা আসছে সেটা আসলে ভ্যালিড রিকোয়েস্ট। তো আমরা ভ্যালিডের মধ্যে এই রিকোয়েস্টটাকে অ্যাপেন্ড করে দিব। এটা হচ্ছে জাস্ট আমাদের প্রোগ্রাম, আমাদের রিকোয়ারমেন্ট ছিল, আমরা প্রোগ্রামটাকে কিন্তু আমরা লিখে ফেলছি, এবং লাস্টে আমাদের এই যে ভ্যালিড যেটা আছে সেটাকে আমরা এখান থেকে রিটার্নও করে দিলাম। এখানে আমাদের হয়তো বা কোনো একটা প্রবলেম হয়ে গেছে, আমাদের এখানে একটু ইনডেন্টেশনে ভুল আছে, আমরা ইনডেন্টেশনটাকে একটু সঠিক করে ফেলি এই জায়গাটাতে। ওকে, আমাদের প্রবলেমটা ইনডেন্টেশন না, প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে আমরা ইফ স্টেটমেন্টটাই দেই নাই। তো আমাদের ইফ দিয়ে দিলাম, এখন কিন্তু আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। এখন আমরা দেখি যে আমাদের প্রোগ্রামটা আমি যখন এইভাবে লিখবো আপনার মনে হবে যে আমি তো একদম সঠিক কাজটা করে ফেলছি, কারণ এই প্রোগ্রামটা আমাদের প্রত্যেকটা রিকোয়েস্টকে ভ্যালিডেট কিন্তু করতে পারবে। তো এখন তাহলে আমরা এটার পারফরমেন্সটাকে একটু টেস্ট করে দেখবো যে এই প্রোগ্রামটা আসলে কীরকম পারফর্ম করে। তো তার জন্য আমরা নতুন একটা মডিউল এখানে ইম্পোর্ট করবো, যেটার নাম হচ্ছে টাইম মডিউলটা কী করে, টাইম মডিউল আমাদের বর্তমান টাইমটা আমাদেরকে দেয়। তো প্রথমে আমরা আমাদের ইউজার্সগুলোকে একটু জেনারেট করে ফেলি। তো আমরা এখানে লিখলাম জেনারেট ইউজার, এবং আমাদের 50,000 ইউজার যেহেতু দরকার, তো আমরা এখানে 50,000 লিখে ফেললাম। তারপরে আমাদের রিকোয়েস্ট দরকার, তো আমরা এখানে লিখলাম যে রিকোয়েস্ট ইকুয়াল টু আমরা জেনারেট রিকোয়েস্ট, আমাদের যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে আমরা এখানে কল করব। কল করার পরে এখানে আমাদের 10,000 রিকোয়েস্ট আমরা এখানে জেনারেট করে ফেলবো। তারপরে আমাদের টাইম মডিউলের আগে আমরা এখানে লিখব যে যখন আমরা ফাংশনটাকে কল করব তার আগে আমাদের কত সময় ছিল সেটা আমরা এখানে কল করব। তো আমরা এখানে লিখলাম টাইম, এটা লিখলে আমরা আমাদের বর্তমান টাইমটাকে পাবো। তারপরে আমরা কি করব, আমাদের যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে কল করব। ফাংশনের মধ্যে আমরা আমাদের রিকোয়েস্টকে প্রথমে পাঠাবো ফার্স্ট প্যারামিটার আকারে, তারপরে আমরা পাঠাবো আমাদের ইউজার্সগুলোকে আমাদের সেকেন্ড প্যারামিটার আকারে। এরপরে আমরা আমাদের ইন টাইমটাকে আবার হিসাব করব, কারণ কি আমরা জানি যে যদি এই ফাংশনটা কমপ্লিট হয় তারপরেই কিন্তু আমাদের পরের লাইনটা এক্সিকিউট হবে। তো পরের লাইনে আমাদের ইন্ডে আবার আমরা একইভাবে টাইম এইটা দিয়ে আমাদের টাইমটাকে বের করব। তাহলে আমাদের টোটাল কত সময় লাগছে এই ফাংশনটা বের করতে সেটা আমরা কিভাবে পাবো, আমরা টোটাল ডিউরেশনটা পাবো। ডিউরেশন হচ্ছে আমাদের ইন টাইম থেকে আমরা যদি আমাদের স্টার্ট টাইমটাকে বাদ দেই
তাহলেই কিন্তু আমরা আমাদের ডিউরেশনটাকে পেয়ে যাব। তাহলে আমরা ডিউরেশনটাকে প্রিন্ট করে ফেলি। আমরা প্রিন্ট করলাম যে হচ্ছে এখানে আমরা লিখলাম এফ যে ডিউরেশন, বা আমরা লিখতে পারি যে টাইম হচ্ছে আমাদের ডিউরেশন, এবং এই ডিউরেশনটাকে আমরা এখানে প্রিন্ট করে দেখতে চাই যে ঠিক 10,000 রিকোয়েস্টকে প্রসেস করার জন্য 50,000 ইউজার ডাটাবেজে কী পরিমাণ সময় লাগে। আমরা আমাদের কোডটাকে রান করলাম। কোডটাকে রান করলে দেখা যাচ্ছে যে আমাদের প্রোগ্রাম কিন্তু কিছুক্ষণের জন্য পজ হয়ে আছে। আমাদের কিন্তু কোনো ইনপুট কিন্তু আমরা এখানে লিখি নাই যে আমাদের ইনপুটের জন্য পজ হয়ে আছে। আমাদের প্রোগ্রাম জাস্ট পজ হয়ে আছে, সে জাস্ট ক্যালকুলেট করছে, এই যে আমরা এখানে যে লুপটা চালাইছি সেই লুপটাকে ক্যালকুলেট করছে যে সেটা কি ঠিক আছে কি না। এখন আমরা যদি বেশ কিছুক্ষণ ওয়েট করি, ওয়েট করার পরে হয়তো আমরা এখানে একটা অ্যান্সার পাবো যে কত সময় লাগবে। তো সেই অ্যান্সারটা এখানে আসতে থাকুক, ততক্ষণে আমরা কি করব, আমাদের এখানে যেহেতু অ্যান্সার আসছে অনেকটা বেশি সময় লাগছে, আমরা একটা কাজ করি, আমরা এখানে ছোট একটা ইনপুট থেকেই শুরু করি। তো ছোট ইনপুট থেকে শুরু করার জন্য আমরা এখানে সম্পূর্ণ জিনিসটাকেই একটা লুপের মধ্যে নিয়ে যাই এবং আমরা ছোট ছোট ইনপুট থেকে 50,000-এ যাব। তো আমরা এখানে লিখি যে ফর সাইজ ইন, আমরা এখানে একটা সিম্পল লিস্ট দিয়ে দিলাম, যে লিস্টের প্রথম প্যারামিটার আমরা প্রথমে চিন্তা করবো যে আমাদের জাস্ট 1000 ইউজার এবং 1000 রিকোয়েস্ট আছে, তারপরে হয়তো বা 2000 ইউজার, বা হচ্ছে আমরা জাস্ট 10,000 ইউজারই দিয়ে দিলাম, 10,000 ইউজার আছে। তারপরে আমরা দিলাম এখানে যে 30,000 ইউজার আছে, আমরা 50,000 পর্যন্ত গেলামই না। তো এখন এই পরিমাণ যদি থাকে, আমরা এখানে হার্ড কোডেডভাবে 50,000 না লিখে আমাদের যে সাইজটা আছে সেই সাইজটা দিলাম। মানে প্রত্যেকবারে সাইজটা আমাকে কি করবে, প্রথমে 1000 নিয়ে আসবে, তারপরে 10,000-এর জন্য চেক করবে, তারপরে 30,000-এর জন্য চেক করবে। তো আমরা প্রথমে সাইজ দিলাম, তারপরে সেকেন্ড সাইজ দিলাম। এখন আমরা আমাদের প্রোগ্রামটাকে আরেকবার রান করে দেখি। তাহলে আমাদের দেখেন প্রথমবারের জন্য আমরা সময় পেয়ে গেছি 0.067, এই পরিমাণ সময় কিন্তু এটা নিচ্ছে। যদি এটা দেখতে খুব একটা সুন্দরভাবে দেখাচ্ছে না, তো এটার জন্য আমরা কি করতে পারি, এখানে আমরা একটু ফ্লোটিং পয়েন্ট দিয়ে দিতে পারি যে আমরা দশমিকের পরে জাস্ট 2 ঘর দেখতে চাই। তারপরে আমরা এখানে একটা সেকেন্ড দিয়ে দিলাম। এখন আমরা কোডটাকে আরেকবার রান করলাম। এখন দেখুন কি আসে আমার প্রথমবার। আচ্ছা, এখানে আমরা আরেকটু ক্লিয়ার করতে পারি। এই জিনিসটাকে ক্লিয়ার করার জন্য আমরা এখানে লিখি যে যখন আমাদের n = সাইজ ছিল, যখন সাইজ ছিল তখন আমাদের এই পরিমাণ টাইমটা লাগছে। তাহলে আমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। এখন আমরা কোডটাকে রান করি। তো দেখুন যখন আমাদের n এর মান 1000, আমাদের প্রোগ্রাম সময় নিছে মাত্র 0.07 সেকেন্ড। বাট যখন আমাদের n এর মান হয়ে গেছে 10,000, আমাদের প্রোগ্রাম টাইম নিছে 6.5 সেকেন্ড। তাহলে দেখুন এটা কিন্তু অনেক বেশি, মানে 1000-এর জন্য যে সময়টা নিছে তার থেকে অনেক গুণ বেশি সময় নিছে কিন্তু 10,000-এর জন্য। মাত্র 10 গুণ বাড়ার কারণে আমাদের টাইমটা কিন্তু অনেক বেশি গুণ বেড়ে গেছে। আর খেয়াল করে দেখেন আমাদের 30,000-এর জন্য আমাদের প্রোগ্রাম কিন্তু এখনও থেমেই আছে, আমরা 30,000-এর রেজাল্ট এখন পর্যন্ত পাইই নাই। তাহলে আপনি যদি এরকম একটা লজিক লিখে আপনার ব্যাকএন্ডে দিয়ে দেন, আপনি হয়তো বা যখন লোকালি টেস্ট করছেন তখন আপনার ইউজার ছিল 10 জন 15 জন, আপনি দেখছেন যে আপনার এপিআই খুব ভালো মতো কাজ করছে। বাট আপনি যখন প্রোডাকশনে দিয়ে দিচ্ছেন আপনার ইউজার সংখ্যা হয়তো বা 10,000 15,000 হয়ে গেছে, তখন কিন্তু আপনার প্রোগ্রামে যে এরকম থেমে থাকবে। আপনার প্রোগ্রামের রিকোয়েস্ট আসতে, এই যে যেমন আপনার ইউজার সংখ্যা যদি 10,000 হয়, আপনার ওই রেসপন্সটা আসতে 6 সেকেন্ড সময় লাগবে। তো 6 সেকেন্ড মানে কিন্তু অনেক বেশি। এবং যদি 30,000 হয় তাহলে দেখুন অলরেডি প্রায় আমাদের 1 মিনিট হয়তো বা হয়ে গেছে, তারপরেও কিন্তু আমরা এখন পর্যন্ত রেসপন্স পাইই নাই। তো এরকম প্রবলেম কিন্তু চলে আসবে। তো এইটার সলিউশন আসলে কি? এই যে প্রবলেম, এই প্রবলেমের সলিউশনটা আসলে কি? এই প্রবলেমের সলিউশন হচ্ছে যে আপনি যদি সঠিক ডিএসএ জানেন, তাহলে আপনি এই যে ফাংশনটা, সেই যে প্রোগ্রামটা আপনি লিখলেন, এই প্রোগ্রামটাকে আপনি এমনভাবে লিখতে পারবেন যে আপনার ইউজার সংখ্যা যতই বাড়ুক না কেন, আপনার প্রোগ্রাম খুব বেশি পরিমাণ টাইম নেবে না। হয়তো বা একটু বেশি নেবে, বাট এতটা বেশি নেবে না যে জাস্ট 10 গুণ ইউজার বাড়ার কারণে আপনার টাইম বেড়ে যাচ্ছে 100 গুণ, এরকম যাতে না হয়। যেমন দেখুন মাত্র 30,000 ইউজারকে প্রসেস করার জন্য সময় নিয়েছে 71 সেকেন্ড, অর্থাৎ প্রায় 1 মিনিট 11 সেকেন্ড সময় নিয়ে ফেলছে। তো তাহলে সমাধান কি? এর সমাধান করার জন্য আমরা বর্তমানে ডিএস এর নলেজ ইউজ করে নতুন আরও একটা ফাংশন লিখে ফেলি। তো আমরা এখানে লিখলাম যে ডিফ, তারপরে আমরা লিখবো যে প্রসেস রিকোয়েস্ট, তারপরে এখন আমাদের এটা হচ্ছে ফার্স্ট। তো প্রসেস রিকোয়েস্ট, আমরা ফার্স্ট অ্যাপ্রোচে এখন আগাবো এবং এখানে আমরা লিখবো যে রিকোয়েস্ট, তারপরে আমাদের ইউজার্স যারা আছে তাদেরকে নিব এবং আমরা আগের মতোই আমাদের ইউজারকে রাখার জন্য ভ্যালিড নামে একটা আমরা জাস্ট আমাদের একটা অ্যারে নিয়ে নিব। শুধু একটা নতুন কাজ করব। নতুন কাজটা কি?
নতুন কাজ হচ্ছে আমরা একটা ডাটা স্ট্রাকচার ইউজ করব, যে ডাটা স্ট্রাকচারের নাম হচ্ছে সেট। যদিও সেট আমাদের আজকের আলোচনার বিষয় না, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বিগ ও নোটেশন, বাট সেট আমরা এখানে ইউজ করব। জাস্ট আপনি দেখেন যে একটা ডাটা স্ট্রাকচার, সঠিক ডাটা স্ট্রাকচার চুজ করার কারণে টাইম কতটা কমে যায়, সেটের ব্যাপারে আমরা সামনের ভিডিওতে অনেক বেশি বিস্তারিত জানবো, যে সেট কী জিনিস, কীভাবে তৈরি হয়েছে, এরকম জিনিস আমরা সামনে জানবো। তো আমরা একটা সেট তৈরি করার জন্য আমরা জাস্ট এখানে একটা ইউজার আইডি নামে একটা সেট নিলাম। তো সেটের সাধারণত যেই সিনট্যাক্সটা হয়, সিনট্যাক্সটা হচ্ছে এরকম, যেমন এখন 1 2 3, এই যে আমি এটা লিখলাম অনেকটা ডিকশনারির মতো দেখতে, বাট কী ভ্যালু হয় না, এটার মধ্যে এইরকম হয়, জাস্ট কার্লি বেসিসের মধ্যে নাম্বারগুলো থাকে, এটাই হচ্ছে একটা সেট। তো এই যে একটা সেট আমরা তৈরি করলাম, এই সেটের মধ্যে আপনি যে কোনো এলিমেন্ট যদি অ্যাক্সেস করতে চান, তাহলে সেইটাতে শুধুমাত্র জাস্ট কনস্ট্যান্ট টাইম আপনি চাইবেন আর সে বলে দেবে সেই জিনিসটা সেখানে আছে নাকি নাই। আমি যদি বলি যে এর মধ্যে 2 আছে কিনা, সেটা আমাকে সঙ্গে সঙ্গে বলে দেবে। আমার সেটে যদি 10 লাখও থাকে, তাও আমি যদি জানতে চাই যে কোনো এলিমেন্ট, সে আমাকে সঙ্গে সঙ্গে বলে দিতে পারবে। এটা হচ্ছে সেটের একটা গুণ। এই গুণের পেছনের ইতিহাস কিন্তু আমরা জানবো সামনের কোনো একটা ভিডিওতে। তো এখানে আমরা আমাদের কী করবো, আমাদের যতগুলো ইউজারের আইডি আছে, সেই আইডিগুলোকে আমরা একটা সেটে কনভার্ট করে ফেলবো। তো কনভার্ট করার উপায়কে আমরা আগের মতোই জেনারেটর চালাবো। জেনারেটরে আমরা এরকমভাবে লিখবো যে আমাদের ইউজারের আইডি যেটা আছে, সেই আইডিটাকে তুমি আমাকে দাও, ইউজারের যে আইডিটা আছে সেই আইডিটাকে তুমি আমাকে দাও ফর, আমি এখানে লিখলাম ইউজার ইন ইউজার্স। আমাদের এই যে ইউজারগুলো আসছে, সেই ইউজার থেকে যে আইডিগুলো আসছে, সেই আইডিগুলো আমরা এখানে পাবো। আপনি যদি এই সেটটাকে দেখতে চান যে সেটটা দেখতে কেমন হবে, আমি এখানে জাস্ট ইউজার আইডি এটাকে একবার প্রিন্টও করে রাখতে পারি। তো আমি এখানে একবার প্রিন্ট করে রাখলাম যে ইউজারের আইডিটা কি, এবং এরপরে আমাদের লজিকটা কীরকম হবে, আমাদের লজিকটা এরকম হবে যে ফর রিকোয়েস্ট ইন রিকোয়েস্ট, মানে আমাদের যতগুলো রিকোয়েস্ট থাকবে, আমরা প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য চেক করব যে ইফ আমাদের যে রিকোয়েস্টের মধ্যে ইউজারের আইডিটা আছে, সেই আইডিটা আমার সেটের মধ্যে আছে কিনা। তো আমি এখানে লিখলাম যে রিকোয়েস্ট ডট ইউজার আইডি, এই যে আমাদের ইউজার আইডি নামে যে সেটটা আছে, এই ইউজার আইডির সেটের মধ্যে আছে কিনা। আমরা এখানে প্লুরাল দিতে পারি, যেহেতু অনেকগুলো ইউজার থাকবে। যদি থাকে তাহলে আমরা কি করব, আমাদের ভ্যালিডের মধ্যে এটাকে অ্যাপেন্ড করে দেব। অ্যাপেন্ড করে দিলাম কি, অ্যাপেন্ড করে দিলাম হচ্ছে আমাদের আমাদের রিকোয়েস্টটাকে আমরা এখানে অ্যাপেন্ড করে দিলাম, এবং এটা আমরা প্রিন্ট যেহেতু দেখতে চেয়েছি, তো আমাদের এখানে প্রিন্টটাও এখানে রেখে দিলাম। তারপরে আমাদের এই যে রিটার্ন যেটা আছে, সেই রিটার্ন আমরা এখান থেকে রিটার্ন করলাম হচ্ছে ভ্যালিড, এটাকে আমরা রিটার্ন করলাম। এবং যেহেতু এই যে প্রিন্টটা আমরা দেখব, তো প্রিন্টটাকে আমরা শুরুতে আগে একটু দেখে ফেলার জন্য আমরা লিখলাম হচ্ছে প্রসেস রিকোয়েস্ট ফার্স্ট। এটার মধ্যে আমরা আমাদের ইউজারকে পাঠাবো। তো যেহেতু আমাদের ইউজারের দরকার, তো আমরা এইটাকে একটু কপি করে উপরে নিয়ে আসলাম, এবং এইটাকে আমরা একটু সামনে নিয়ে আসলাম, আর নিচের এই পার্টগুলো আপাতত আমরা একটু কমেন্ট করে রাখলাম। জাস্ট আমরা দেখতে চাই যে সেটার মধ্যে আসলে কী কী জিনিস আসছে, এবং সাইজের মধ্যে আমরা 10 দিলাম এখানে জাস্ট, এবং এখানেও আমরা 10 দিয়ে দিলাম। এবং আমাদের কোডটাকে যদি আমরা এখন রান করার আগে আমাদের এর মধ্যে রিকোয়েস্ট এবং ইউজার্স এটা পাঠাইতে হবে। এটাকে আমরা পাঠাই কোডটাকে যদি আমরা এখানে রান করলে আপনি দেখতে পাবেন যে সেটের মধ্যে যেইভাবে আমি একটু আগে যেভাবে বলছিলাম না, যে কার্লি বেসিসের মধ্যে নাম্বারগুলো থাকে, দেখুন নাম্বারগুলো কিন্তু সেভাবে চলে আসছে, প্রত্যেকটা ইউজারের আইডি এটার মধ্যে কিন্তু চলে আসছে। এবং সেটের কিন্তু একটা নিয়ম আছে, সেটের নিয়ম হচ্ছে যে সেটের মধ্যে শুধুমাত্র ইউনিক আইডিই থাকবে। অর্থাৎ এই যে আমার এখানে দেখুন কিন্তু 10টা কিন্তু নাই। 10টা কেন নাই? কারণ হচ্ছে যে হয়তোবা আমাদের যে র্যান্ডম ডাটাগুলো জেনারেট হয়েছে, যদি র্যান্ডম ডাটা এমন জেনারেট হয় যে 1 2 তারপরে আবার 1, আমার সেটের মধ্যে শুধুমাত্র 1 এবং 2ই থাকবে। মানে এই 1 যে 2 বার আসছে সেটা কিন্তু যাবে না। তো এই কারণে কিন্তু আপনি এখানে এটা দেখতে পাচ্ছেন না। তো আশা করি সেটের ব্যাপারে হালকা হইলেও ধারণা আপনার হয়ে গেছে। এখন আমরা আমাদের মেইন পার্টে ফেরত আসি, যে আমাদের টাইমের যে ব্যাপারটা, আমাদের কমপ্লেক্সিটি অ্যানালাইসিসের যে ব্যাপারটা, সেটার মধ্যে। তো এখন আমরা আগের মতোই এই ফাংশন কীরকম ব্যাড পারফরমেন্স করছে সেটা তো আমরা একবার দেখছি। এই ফাংশন আমাদের এই 30,000 ডাটাকে প্রসেস করার জন্য 1 মিনিট 11 সেকেন্ড সময় নিয়েছে। এখন আমরা দেখি যে আমাদের ফার্স্ট যে ফাংশনটা আমরা মাত্র লিখলাম সেট ইউজ করে, সেটা কি পরিমাণ সময় নেয়। এখন আমরা যদি কোডটাকে রান করি, তাহলে দেখুন, আচ্ছা আমাদের ফার্স্টের মধ্যে আমরা রিকোয়েস্ট পাঠাইছি, তারপরে আমরা ইউজার্সকে পাঠাচ্ছি, এবং আমাদের এখান থেকে আমরা ভ্যালিডকে পাঠাই দিচ্ছি। যে প্রিন্ট, এটা আমাদের প্রিন্ট হচ্ছে বারবার, তো এটাকে হইতে দেওয়া যাবে না। তো এখন আমরা যদি রান করি কোডটাকে, তাহলে দেখুন যখন 1000 ছিল আমাদের জাস্ট 0 সেকেন্ড সময় লাগছে।
যদিও 0 সেকেন্ড আসলে সময় লাগে নাই, আমরা যদি এই 0.2f এটাকে সরাই দেই তাহলে আপনি বুঝতে পারবেন যে সময় লাগছে, হয়তো বা খুবই মিলি সেকেন্ড সময় লাগছে, যেমন এই যে 0.00044 সেকেন্ড সময় লাগছে, পরেরটাতে 0.017 সময় লাগছে, তারপর এটাতে 0.0073 সেকেন্ড সময় লাগছে। তো আপনি একবার চিন্তা করে দেখুন, যেখানে আগের বার 30,000-এর জন্য আমার 1 মিনিটের উপরে সময় লাগছে, এখন কিন্তু আমার 1 সেকেন্ডও সময় লাগছে না। আমি যদি এখন ডাটার সাইজ অনেক বেশি বাড়াই দেই, যেমন মনে করেন আমি এখানে দিলাম 10,000, এখানে আমি দিলাম হচ্ছে 50,000 এবং এখানে আমি দিলাম হচ্ছে 1 লক্ষ, মানে আমাদের ইউজার অনেক বেড়ে গেছে। এখন আমি যদি আমার কোডটাকে রান করি তাহলে দেখুন আমার 10,000 জাস্ট 0.02 সেকেন্ডেই আমি এখানে আবার এটা দিয়ে দিই 0.2f আমি দিয়ে দিলাম, এবং আমাদের এটা 1 লক্ষ কি হয়েছে, এটা হ্যাঁ 1 লক্ষ হয়ে গেছে। তো 1 লক্ষতেও আমরা 1 সেকেন্ডের উপরে টাইম পাচ্ছি না, আমরা আরও বড় দিই, 10 লক্ষ দিয়ে দিলাম। এখন আমরা যদি রান করি তাহলে দেখুন প্রথমটাতে আমাদের 0 সেকেন্ড, তারপরেরটাতে আমাদের হচ্ছে 0.02 সেকেন্ড 50,000-এর জন্য, তারপরে আমাদের এখানে 1 লাখের জন্য হচ্ছে আমাদের 0.04 সেকেন্ড। বাট এই যে পরেরটা আছে এইটাতে একটু বেশি সময় নেবে, কারণ কি, কারণ এখানে আমরা কত বড় নাম্বার দিয়েছি, আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, প্রায় 1 কোটি সমপরিমাণ আমাদের ইউজার কিন্তু দিয়ে দিয়েছি, যেটাতে আমাদের 8 সেকেন্ড সময় নিছে। এবং এই একই 1 কোটি পরিমাণ ইউজার আপনি যদি ফাস্ট অ্যাপ্রোচে ইউজ না করে আপনি যদি স্লো অ্যাপ্রোচে যাইতেন, দেখতেন যে আপনার প্রোগ্রাম একেবারে ফ্রিজ হয়ে যায়, অর্থাৎ আপনার ব্যাকএন্ড থেকে আপনি কখনোই রেসপন্স পাইতেন না, বা রেসপন্স পেতে হয়তো বা ইনফিনিটি টাইম অফ সময় লেগে যেত। তো এই কারণে এই যে চিন্তাটা যে আপনার কি পরিমাণ সময় লাগবে, এই চিন্তাটা যে আমরা করলাম যে আমাদের প্রোগ্রাম এত পরিমাণ সময় লাগবে, এটা তো আমরা প্রত্যেকবার এইভাবে টাইম দিয়ে ক্যালকুলেট করে দেখব না, ঠিক না? আমাদের ক্যালকুলেট করার জন্য কোনো একটা মেকানিজম দরকার। তো সেই মেকানিজমের নাম হচ্ছে বিগ ও নোটেশন, যেটাই আমরা আজকে শিখতে চলেছি। তো আমরা প্রবলেমটা বুঝে গেলাম, ব্যাকএন্ডের প্রবলেম। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের লার্নিংয়ে, যে আমরা বিগ ও নোটেশন কী জিনিস সেটা আমরা শিখবো, এবং আমরা বুঝবো যে বিগ ও নোটেশন জানার মাধ্যমে কিভাবে আমরা প্রোগ্রাম লেখার সময়তেই বুঝতে পারবো যে আমরা প্রোগ্রামটা আসলে সঠিক লিখছি নাকি ভুল লিখছি। তো বিগ ও নোটেশন কী জিনিস? বিগ ও নোটেশন ডিসক্রাইব করে কোনো একটা অ্যালগোরিদমের পারফরমেন্সকে, যে সে যদি কোনো ডাটা অর্থাৎ অ্যামাউন্ট অফ ডাটা যদি ইনক্রিজ হয় তাহলে অ্যালগোরিদম কীরকম পারফর্ম করবে। যেমন কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে 10,000 থেকে যখন 50,000 হয়ে গেল আমাদের অ্যালগোরিদম কেমন পারফর্ম করলো। তো এই জিনিসটার ক্যালকুলেশন আমরা বিগ ও নোটেশনের মাধ্যমেই বুঝতে পারি। আমাদের টাইম জানার দরকার নেই যে কয় সেকেন্ড সময় লাগছে, আমাদের শুধু জানতে হবে যে অ্যালগোরিদমটা কী পরিমাণ স্টেপ পার করে শুধুমাত্র আমার এই ডাটাটাকে সে ইউজ করার জন্য। এটা হচ্ছে আমাদের বিগ ও নোটেশনের প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে বিগ ও নোটেশন হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট হয়। মেশিন ইন্ডিপেন্ডেন্ট কী জিনিস? মেশিন ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে যে আপনার কোডটি হয়তোবা আমার কম্পিউটারে যেটা 8 সেকেন্ড সময় নিছে সেটা একটা সুপার কম্পিউটারে 2 সেকেন্ডে বা 1 সেকেন্ডে কিন্তু প্রসেস হয়ে যাইতে পারে। তো বিগ ও নোটেশন কোনো টাইমের ভিত্তিতে, কোনো সেকেন্ডের ভিত্তিতে কাজ করে না, সে কাজ করে জাস্ট একটা অ্যাজামশনের ওপরে যে এটা কি পরিমাণ টাইম নিতে পারে বা এটা কি পরিমাণ গ্রো করবে, এই টাইমটা কি হারে গ্রো করবে সেই জিনিসটার ব্যাপারে সে ধারণা করতে পারে। এবং বিগ ও নোটেশন সবসময় স্মলার অপারেশনকে সে অমিট করে যায়। স্মলার অপারেশন কী জিনিস সেটা বোঝার জন্য আমরা একটা জিনিস সিম্পল চিন্তা করি, যে মনে করুন এই যে আমরা প্রোগ্রামটা এখানে লিখছি, এই প্রোগ্রামের উপরে আমাদের একটা সিম্পল আছে, আমাদের সিম্পল একটা মনে করেন একটা লাইন ছিল, যে লাইনে আমরা হয়তো এরকম কিছু লিখছি যে সাম ইকুয়াল টু 5 + 10। এখন এই প্রোগ্রামের কমপ্লেক্সিটি যদি আমরা অ্যানালাইসিস করি, তো কমপ্লেক্সিটি অ্যানালাইসিস মূলত লুপের ভিত্তিতে করা হয়। যেমন দেখুন এখানে প্রথম থেকে যদি আমরা আসি, এখানে আমি যে আইডিগুলো জেনারেট করছি সেই আইডিগুলো কিন্তু একটা n পরিমাণ লুপ এখানে চলছে, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে বিগ ও অফ n। এটা হচ্ছে এটার কমপ্লেক্সিটি, বিগ ও অফ n। সেমভাবে এটার কমপ্লেক্সিটিও হচ্ছে বিগ ও অফ n। এটার কমপ্লেক্সিটি কত? এটার কমপ্লেক্সিটি হচ্ছে এটার বাহিরের কমপ্লেক্সিটি বিগ ও অফ n, এটার ভেতরে যে কমপ্লেক্সিটি, ভেতরে কিন্তু অন্য আরেকটা লুপ চলছে ইউজার সমপরিমাণ, বা এখানে আমরা n এর বদলে লিখতে পারি বিগ অফ লেন অফ রিকোয়েস্ট, অর্থাৎ এখানে রিকোয়েস্টের সাইজ যতবার এই লুপটা কিন্তু ততবারই চলবে। মনে করেন এখানে আমার যদি 10,000 রিকোয়েস্ট থাকে এই লুপটা 10,000 বার চলবে, এখানে আমার যদি 20,000 রিকোয়েস্ট থাকে আমার এটা 20,000 বার চলবে। তো ধরি যে রিকোয়েস্টের লেন যেটা সেটা হচ্ছে আমার n, এবং আমার ইউজারের যে লেনটা সেটা হচ্ছে আমার m।
তাহলে যদি আমার n এবং m হয় তাহলে প্রতি n এর জন্য এই ভেতরেরটা কিন্তু m পরিমাণ চলছে, অর্থাৎ এটা যদি একবার চলে এটা কিন্তু m বার চলবে, এটা যদি দুইবার চলে তাহলে এটা 2m বার চলবে, তাহলে এটা যদি n বার চলে তাহলে কতবার চলবে, এটা টোটাল চলবে হচ্ছে n ইন্টু m বার। তো আমরা বলবো যে এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের টোটাল কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ n ইন্টু m, এটা হচ্ছে আমাদের এটার কমপ্লেক্সিটি। এখন এটা যদি আমাদের m না হয়ে, যেমন আমরা লাস্টের দিকে কি করছিলাম, আমরা এখানে রিকোয়েস্টের সাইজও যা আমাদের ইউজারের সাইজও তাই, তো যদি আমরা এইটাকে n ধরি তাহলে আমরা পরেরটাকেও কিন্তু nই ধরবো, তাহলে আমাদের কমপ্লেক্সিটি কত হবে, তাহলে আমাদের টোটাল কমপ্লেক্সিটি হবে হচ্ছে, আমরা যদি এখানে কমপ্লেক্সিটিটাকে অ্যানালাইসিস করি যে টোটাল কমপ্লেক্সিটি হবে হচ্ছে বিগ অফ n ইন্টু n সমান হচ্ছে বিগ অফ n স্কোয়ার, এটা হচ্ছে আমাদের টোটাল কমপ্লেক্সিটি হবে, টোটাল কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ n স্কোয়ার। তো এই যে বিগ অফ n স্কোয়ার কমপ্লেক্সিটি আমরা হিসাব করলাম, বাট এখানে কিন্তু কমপ্লেক্সিটি মানে হচ্ছে আপনার কতগুলো স্টেপ প্রতিবারে রান হয়, যেমন এখানে আমার এইটা রান হচ্ছে n বার, যার কারণে আমার বিগ অফ n, বাট এটাও কিন্তু একবার রান হচ্ছে, ঠিক না, তাহলে এটার কমপ্লেক্সিটি কত, এটার কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ 1, এটার কমপ্লেক্সিটি যেহেতু বিগ অফ 1, তাহলে আমার কমপ্লেক্সিটি শুধু n স্কোয়ার কিন্তু হচ্ছে না, এর সঙ্গে আমার কমপ্লেক্সিটি বিগ অফ 1ও যোগ হচ্ছে। তো যেহেতু বিগ অফ 1 যোগ হচ্ছে, এই ছোট্ট সংখ্যাকে যেটা কনস্ট্যান্ট মান থাকে সেটাকে আমরা বাদ দিয়ে দেই। তো এই কথাটা এখানে বলা হচ্ছে যে যদি n+1 হয়, মানে এখানে যদি কোনো কনস্ট্যান্ট টার্ম থাকে, মানে কোনো ভেরিয়েবল না থাকে, তাহলে সেটাকে আমরা বাদ দিয়ে দেই, মানে যেটা ইনপুটের উপর ডিপেন্ড করে না, এটা এক মানে এটা একবারই চলবে। এখানে যদি 100 থাকতো তাহলে এটা 100 বারই চলবে প্রত্যেকবার, ইনপুট সাইজ যদি 10 হয় তাও এটা 100 যোগ হবে, ইনপুট সাইজ যদি 10 লক্ষ হয় তাও কিন্তু 100ই যোগ হবে, এই কারণে এটাকে আমরা বিগ নোটেশনে বাদ দিয়ে দেই। তো এখন বিগ নোটেশনের কিছু এক্সাম্পল আছে, যেমন আমরা একটু আগে বললাম যে বিগ অফ 1 এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে বলা হয় হচ্ছে কনস্ট্যান্ট নোটেশন। তো বিগ অফ নোটেশন কিরকম হয়, যেমন এই গ্রাফটার দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি এখানে দেখবেন ঠিক এই যে এই দাগটা হচ্ছে একদম আমাদের এক্স এক্সিস বরাবর হচ্ছে আমাদের ইনপুট সাইজ এবং আমাদের ওয়াই এক্সিস বরাবর হচ্ছে আমাদের টাইম। তো এই যে বিগ অফ 1 এটা আমাদের এক্স এক্সিসের একদম সমান্তরাল, অর্থাৎ মনে করুন আমার ইউজার সংখ্যা যখন এখানে ছিল, ইউজার সংখ্যা যদি এখানে 10 হয় তাহলে যদি 1 সেকেন্ড সময় লাগে, ইউজার সংখ্যা যদি এই জায়গাতে আসে, এই জায়গাটাতে যদি ইউজার সংখ্যা 1000 হয় তাহলেও কিন্তু আমার এখানে সেই 1 সেকেন্ডই সময় লাগবে, এটা হচ্ছে বিগ অফ 1। একইভাবে লগারিদমিক যে বিগ অফ লগ এন আছে সেটা ইউজুয়ালি বাইনারি সার্চের ক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন। বাইনারি সার্চ কীরকম সেটা আমরা পরে বিস্তারিত জানবো, আপাতত আপনাকে বলতে পারি বাইনারি সার্চ হচ্ছে এরকম হয় যে যদি আমি এখানে মনে করেন 3কে খুঁজতে চাই, আমি প্রথমে এই জায়গাটাতে খুঁজবো, তারপরে আমি পুরো অ্যারেটাকে অর্ধেক করে ফেলবো, এতটুকু করে ফেলবো, তারপরে আমি এইখানে খুঁজবো, তারপরে অ্যারেটা আবার অর্ধেক হয়ে যাবে, মানে বারবার জিনিসটা অর্ধেক হয়ে যাবে, সেটা হচ্ছে লগারিদমিক ভ্যালু। লগারিদমিক ভ্যালুকে আমরা ম্যাথমেটিক্যালি এরকম লিখতে পারি যে মনে করুন আপনার অ্যারে সাইজ হচ্ছে 8, তাহলে পরের ধাপে এটা হয়ে যাবে 4, তারপরের ধাপে এটা হয়ে যাবে 2, তারপরের ধাপে এটা হয়ে যাবে 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকম যে n, তারপরে সেখান থেকে হয়ে যাবে হচ্ছে n/2, সেখান থেকে হয়ে যাবে n/4, সেখান থেকে হয়ে যাবে হচ্ছে n/8। এই যে ভ্যালুটা আছে সেটাকে বলা হয় হচ্ছে লগারিদমিক ভ্যালু, মানে প্রত্যেকবারে ইনপুট সাইজ অর্ধেক হয়ে যায়। এরকম যদি কোনো কেস আমাদের হয় তাহলে আমাদের যে বিগ নোটেশন আসবে সেটাকে লগ এন বলে, এবং এটা অবশ্যই ভালো, কারণ আমাদের ইনপুট আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। আমি যদি 1 লাখ থেকে শুরু করি, জাস্ট এক ধাপেই আমার ইনপুট কিন্তু 50,000-এ নেমে আসবে, ঠিক না, তাহলে এটা কিন্তু আমাদের জন্য অবশ্যই ভালো। তারপরে কি, তারপরে হচ্ছে বিগ অফ এন। বিগ অফ এন কাকে বলে, বিগ অফ এন হচ্ছে মনে করুন আমি এই যে অ্যারের এখানে একটা অ্যারে ডিফাইন করা আছে, এই অ্যারের মধ্যে থেকে আমি কোনো একটা এলিমেন্টকে সার্চ করতে চাই বা অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে আমি দেখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই অ্যারে পরিমাণে একটা লুপ চালাইতে হবে। আমি যদি শুরু থেকে 0 থেকে 8 পর্যন্ত লুপ চালাই তাহলে আমার লুপটা কতবার চলবে, অ্যারে সাইজ যদি 8 হয় তাহলে লুপ 8 বার চলবে, অ্যারে সাইজ যদি 10 হয় লুপ 10 বার চলবে, অ্যারে সাইজ যদি 1 লক্ষ হয় তাহলে লুপ কিন্তু 1 লক্ষ বার চলবে। অর্থাৎ ইনপুট সাইজ আমার যত বেশি হচ্ছে আমার টাইমও কিন্তু তত বেশি হচ্ছে। এই জিনিসটাই কিন্তু আমরা আমাদের এই যে গ্রাফ এখান থেকে দেখতে পাচ্ছি। যেমন এই গ্রাফের দিকে আপনি যদি খেয়াল করেন, এই যে ও অফ এন, মনে করুন যখন আমার অ্যারে সাইজ ছিল 10, এখানে যখন 10 ছিল তখন ইনপুট সাইজ আমি এই বরাবর আমার 1 সেকেন্ড সময় লাগছে, বাট যখন এখানে আসবে যে 1000,
1000 যদি আমার বা 1 লক্ষ যদি আমার ইনপুট হয়, তাহলে আমার টাইমও কিন্তু এই বরাবর যদি আমি ক্যালকুলেট করি, এটা হয়তো বা 10 সেকেন্ড আসবে। তো এই কারণেই হচ্ছে আমরা আমাদের বিগো নোটেশনে সবসময় আমাদের যখন লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি হবে, অর্থাৎ টাইম সময়ের সাথে সাথে বাড়ছে এবং সময়ের সাথে সাথে কি লিনিয়ারলি বাড়ছে, অর্থাৎ 1, তারপরে 2, 3 এইভাবে বাড়ছে, তখন সেটা আমাদের লিনিয়ার কমপ্লেক্সিটি, এটাকে বলা হয় হচ্ছে বিগ অফ এন। এবং বিগ অফ এন লগ এন কি, এটা হচ্ছে এই এন এবং এই লগ এন এর সমষ্টি। অর্থাৎ এই যে আমাদের আগের প্রোগ্রামের মধ্যে মনে করেন এইটা আমাদের এন পরিমাণ যদি চলে এবং পরেরটা যদি লগ এন পরিমাণ চলে, তাহলে আমরা এখানে এন ইন্টু এন না লিখে এন ইন্টু লগ এন লিখতাম, তাহলে এটা এন লগ এন হয়ে যেত। এবং তারপরে এটা হচ্ছে এন স্কোয়ার। এন স্কোয়ার কোনটা? এন স্কোয়ারের এই এন স্কোয়ার যদি আপনি বোঝেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন আমাদের এটা বাজে পারফর্ম করছিল, আমাদের কেন এটাতে এই পরিমাণ সময় লাগছিল। এখন চিন্তা করে দেখেন যে এখানে আমাদের লুপ প্রথমবারে এখানে এন বার চলছে, পরের বারে এন বার চলছে, আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এন স্কোয়ার। এখন এই যে এন স্কোয়ার কমপ্লেক্সিটি এখানে চলে আসলো, এটা আসার পেছনে মেইন রিজনটা কি? এটা রিজনটা হচ্ছে বা এত পরিমাণ টাইম কেন নিচ্ছে, যে 1000-এ যেখানে 0.4 সেকেন্ড নিছে, সেখানে 30,000-এ কেন 30,000-এ কেন 1 মিনিটের উপরে সময় নিচ্ছে? এটার কারণ হচ্ছে আপনি এন স্কোয়ারের যদি হিসাব করেন, তাহলে আপনি বুঝবেন যে যদি আমার ইনপুট 10 হয়, আমার ইনপুট যদি 10 হয়, তাহলে আমার টাইম লাগবে হচ্ছে 10 স্কোয়ার, অর্থাৎ 100 হচ্ছে আমার টাইম লাগবে। এটা আপনি মিলি সেকেন্ড যেটা ইচ্ছা ধরে নিতে পারেন। আপনার ইনপুট যদি 1000 হয়, তাহলে আপনার টাইম কত লাগবে? এই 1000 ইন্টু 1000 স্কোয়ার, অর্থাৎ আপনার টাইম লাগবে প্রায় 1 কোটি মিলি সেকেন্ড। ঠিক আছে, এই যে আপনার এখানে 3টা শূন্য আছে, এখানে 6টা শূন্য হয়ে যাবে, অর্থাৎ আপনার টাইম কি পরিমাণ রকেটের হারে কিন্তু আপনার টাইম বেড়ে যাচ্ছে। এই কারণে এন স্কোয়ার আমাদের মোটেও কাম্য নয়। এবং 2 টু দি পাওয়ার এন তো আরও অনেক বেশি। আপনি যদি এইভাবে ম্যাথমেটিক্যালি হিসাব করে দেখেন যে 2 টু দি পাওয়ার এন কত হয়, সেটা অনেক বেশি। আর এন ফ্যাক্টোরিয়ালের কথা তো চিন্তাই করা যাবে না। আপনি যদি সামান্য 20-এর ফ্যাক্টোরিয়ালও বের করেন, দেখবেন যে কিছু কিছু ক্যালকুলেটর 20-এর ফ্যাক্টোরিয়াল বেরই করতে পারবে না। কিছু ক্যালকুলেটর না, কিছু প্রোগ্রাম, আপনি যদি প্রোগ্রাম লেখেন যে প্রোগ্রামে 20 ইনপুট দিলে সে বেরই করতে পারবে না, এত বড় ইনপুট সাইজ হয়ে যাবে। তো এই কারণে আমরা সব সময় চেষ্টা করব, যখনই কোনো একটা ব্যাকএন্ড লজিক লেখার, আমাদের মাথায় মেইন চিন্তায় থাকবে এইটা, সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্সিটি যতটা পারা যায় কম রাখার। সবথেকে আমাদের ড্রিম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ 1। এটা হচ্ছে আমাদের ড্রিম কমপ্লেক্সিটি। এটা যদি আমরা রাখতে পারি, আমার একের জন্য যেরকম পারফরমেন্স পাবো, একজনের জন্য একটা ডাটার জন্য 1000 কোটি ডাটার জন্য আমরা সেম পারফরমেন্সই পাবো। কারণ কি? কারণ এটা হচ্ছে প্যারালাল। তারপরের আমাদের ও লগ এন যদি আমরা রাখতে পারি খুবই ভালো, যদি এটা না রাখতে পারি অ্যাটলিস্ট আমরা বিগ অফ এন রাখার চেষ্টা করব। বাট সবসময় আমাদের প্রবলেম এতটা সিম্পল হয় না। কিছু কিছু ক্ষেত্রে আমাদের এমন প্রবলেমও চলে আসবে যেখানে হয়তো বা আমাদের ও অফ এনে সেটা করা পসিবলই না। যেমন হচ্ছে আমাদের কোনো একটা ডাটাকে সর্ট করা, একটা অ্যারেকে সর্ট করা। সর্ট সম্পর্কে হয়তো আপনি নাও জানতে পারেন, আমরা সামনে জানবো এগুলা ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম শেখার সময়। তো আমরা যদি খুবই ভালো রকমের সর্ট করি, সেখানে আমরা এন লগ এন টাইম, যেমন আমাদের মার্জ সর্ট, কুইক সর্ট, এখানে আমরা এন লগ এন টাইম করি। এবং কিছু আমাদের কিছু একটু অল্প এফিশিয়েন্ট সর্টিং অ্যালগরিদম যেগুলো আছে, যেমন বাবল সর্ট, ইনসারশন সর্ট, সেগুলোর ক্ষেত্রে আমাদের এন স্কোয়ার যে টাইম আছে সেই টাইম কমপ্লেক্সিটি আমরা পাবো। বাট এই ধরনের কমপ্লেক্সিটি ফ্যাক্টোরিয়াল এবং হচ্ছে আমাদের এই যে এক্সপোনেনশিয়াল যে কমপ্লেক্সিটি আছে, এটাকে আমরা অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করব। এবং এক্সপোনেনশিয়ালের ব্যাপারে যদি আপনাকে বলি, এক্সপোনেনশিয়াল হচ্ছে লগারিদমের বিপরীত। অর্থাৎ লগারিদমে আমাদের প্রত্যেকবার 2 অর্ধেক হয়ে যাচ্ছিলো, এক্সপোনেনশিয়ালে এটা বেড়ে যায়। যেমন আপনি চিন্তা করতে পারেন, এটা হচ্ছে অনেকটা এরকম যে প্রথমে একটা ছিল, সেখান থেকে 2টা হয়ে যাবে, তারপরে 2টা থেকে আবার 4টা তৈরি হবে, এরকম 4টা থেকে 8টা এরকম চলবে, এরকম আছে এক্সপোনেনশিয়াল। তাহলে চিন্তা করেন কী পরিমাণ গ্রোথ হবে। তো এরকম কমপ্লেক্সিটি আমরা সবসময় এড়িয়ে চলার চেষ্টা করব। তো এটাই হচ্ছে মূলত বিগো নোটেশনের আসল কাহিনী। বিগো নোটেশন সম্পর্কে আরও বিস্তারিত আমরা জানবো সামনে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম শেখার সময়। আমরা ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম শেখার সময় প্রত্যেকটা প্রোগ্রাম আমরা যেটা লিখবো সেটার কমপ্লেক্সিটি আমরা অ্যানালাইসিস করব। এবং ঠিক এই যে নলেজ আজকে আপনি পেলেন বিগো নোটেশনের, এই নলেজটা আপনি যখনই কোনো প্রোগ্রাম লিখবেন, আপনি অবশ্যই ক্যালকুলেট করবেন যে আমি যে প্রোগ্রামটা লিখছি, আমার প্রোগ্রাম সেকেন্ডে ক্যালকুলেট করবেন না, আপনি এরকম ক্যালকুলেট করবেন এটা বিগোতে কোথায় যায়, এটা বিগ্রহ থেকে এই গ্রাফের নিচের দিকে থাকে না উপরের দিকে চলে যাচ্ছে। যদি উপরের দিকে যাই, আমার পক্ষে কি পসিবিলিটি আছে, আমি কি অন্য কোনো অ্যাঙ্গেলে চিন্তা করলে এটাকে আরেকটু নিচে নিয়ে আসতে পারি? আপনি যদি নিয়ে আসতে পারেন, আপনার ব্যাকএন্ড অবশ্যই ভালো পারফর্ম করবে এবং সেক্ষেত্রে আপনার এপিআই কিন্তু কখনোই স্লো হবে না। আপনার ডাটা যতই বাড়ুক না কেন, আপনার এপিআই ফাস্টই কিন্তু থাকবে। তো
তো এইটা ছিল আমাদের আজকের টপিক। আশা করি আজকের টপিক থেকে আপনি যা কিছু শিখতে পেরেছেন সেটা আপনার জীবনে কাজে লাগবে। আগামী ভিডিওতে আমরা আপনাকে দেখাবো যে কিভাবে সঠিক ডাটা স্ট্রাকচার চুজ করার মাধ্যমে আপনার মেমোরি যে একটা আপনার যে জায়গাটা নিচ্ছে আপনার প্রোগ্রাম সেটা 3 গুণ কমিয়ে আনা সম্ভব হয়, জাস্ট ছোট্ট একটা ডাটা স্ট্রাকচারের সম্পর্কে নলেজ রাখার মাধ্যমে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনার জন্য সহায়ক হবে। যদি ভিডিওটা সহায়ক হয় তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।